নমস্কার, খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। অযোধ্যার পরে এখন পশ্চিমবঙ্গে একটি বিশাল রাম মন্দির তৈরি হবে, ঘোষণা বিজেপি নেতা। স্কুলে যাচ্ছিলেন শিক্ষক, বন্দুক ঠেকিয়ে তুলে নিয়ে গিয়ে দেওয়া হলো বিয়ে। শিক্ষকের প্রতিক্রিয়া জানুন। অবশেষে খুলল খাতা, তৃণমূলকে হারিয়ে ঐতিহাসিক জয় পেল বামেরা, প্রার্থী দিতেই পারল না বিজেপি। বঙ্গে মরশুমের শীতলতম দিন, কত ডিগ্রি নামল পারদ। ৩ জেলায় শৈত্যপ্রবাহ চলবে বলে পূর্বাভাস। আবাসের তালিকায় ক্ষোভ, দিনহাটার পঞ্চায়েতে ভাঙচুর চালালো ক্ষুব্ধ জনতা, ঝোলানো হলো তালা। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিন হতেই আবার রাজপথে জুনিয়র ডাক্তাররা, কি বললেন নির্যাতিতার বাবা মা। জঙ্গিদের হাতে চলে গিয়েছে বাংলাদেশ, বুকে ভয় ধরাচ্ছে তসলিমা নাসরিনের পোস্ট। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির তৈরির পর এখন পশ্চিমবঙ্গেও ভগবান শ্রীরামের একটি বিশাল মন্দির তৈরির প্রস্তুতি চলছে। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন যে আগামী বছর বহরমপুরে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, রাম মন্দির নির্মাণের সিদ্ধান্তকে মসজিদ নির্মাণের ঘোষণার সঙ্গে যুক্ত করা উচিত নয়। বাবরি মসজিদ নিয়ে কবিরের বক্তব্যে তিনি আপত্তি জানিয়েছেন। পাল বলেন, অতীতেও তিনি হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে অনেক উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অগ্নিমিত্রা পাল আরও বলেন, মসজিদ ঘোষণার পর রাম মন্দির তৈরি হচ্ছে না। বাবরি মসজিদ তৈরি হতে পারে, রাম মন্দিরও তৈরি হতে পারে। যে ব্যক্তি বাবরি মসজিদ নির্মাণের কথা বলেছেন তিনি আগেও বলেছিলেন যে হিন্দুদের হত্যা করে ভাগীরথীতে ফেলে দেওয়া হবে, কিন্তু এর জন্য তাকে শাস্তি দেওয়া হয়নি বা কারণ ব্যাখ্যা করার জন্য তাকে কোনো নোটিশও দেওয়া হয়নি। শুক্রবার স্কুল যাচ্ছিলেন পেশায় শিক্ষক অবনীশ কুমার। সদ্য তিনি বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ করে স্কুল শিক্ষক পদে নিয়োজিত হন। এদিকে শুক্রবার স্কুলে যাওয়ার সময় অবনীশ কুমারের পথ রোখে দুটি স্করপিও গাড়ি। অবিনাশ কিছু বুঝে ওঠার আগেই তাকে বন্দুকের নল ঠেকিয়ে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। বিহারের বেগুসরাইয়ের রাজাপুরার বাসিন্দা অবনীশ কুমার। অভিযোগ, তাঁকে বন্দুক দেখিয়ে অপহরণ করে নিয়ে গিয়ে মার ধরা হয়। আর অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে বিয়ে দেওয়া হয় গুঞ্জন নামের এক মহিলার সঙ্গে। এই গোটা ঘটনা বিহারের স্থানীয় পরিভাষায় পকড়োয়া বিবাহ নামে পরিচিত। অবনীশ ও গুঞ্জনের ঘটনায় জানা যাচ্ছে তারা একে অপরের সঙ্গে 4 বছর ধরে প্রেমের সম্পর্কে লিপ্ত ছিলেন। এরপর সরকারি শিক্ষকের পদে চাকরি পেতেই গুঞ্জনের সঙ্গে সম্পর্ক রাখতে চাননি অবনীশ। এমনই অভিযোগ গুঞ্জনের দিক থেকে। এদিকে অনবিশ পালিয়ে গিয়েছেন বলে খবর, আর গুঞ্জন অবনীশের বাড়ি পৌঁছন। যদিও অবনীশের বাড়ির কেউ গুঞ্জনকে মেনে নেননি। গুঞ্জন পুলিশের দ্বারস্থ হন। অবনীশের দাবি, তাঁদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না, তাকে হেনস্থা করা হয়েছে। গুঞ্জন বলছেন, তিনি আমাকে বিয়ে করে সংসার শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। গুঞ্জনের অভিযোগ, সে আমাকে তার স্কুলেও নিয়ে গিয়েছিল। আমরা 4 বছর প্রেম করছিলাম, কিন্তু যখন আমি আমার পরিবারকে বিষয়টি জানাই এবং আমরা তাকে বিয়ের জন্য যোগাযোগ করি তখন সে অস্বীকার করে। এটা অগ্রহণযোগ্য ছিল। এদিকে অবনীশও পুলিশে একটি অভিযোগ দায়ের করেছেন। বিরাট জয় পেল বামেরা। হুগলির পান্ডুয়ার ইটাচুনা মান্দারণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে জয়ী হয়েছেন বাম সমর্থিত প্রার্থীরা। সোমবার মোট আসন সংখ্যা 12টি। তার মধ্যে আগেই একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল বাম প্রার্থী। শনিবার বাকি 11টি আসনের মধ্যে তৃণমূল ও সিপিএম সবটি আসনেই প্রার্থী দিয়েছিল। যদিও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এখানে প্রার্থী দিতে পারেনি। শনিবার সকাল 9টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, শেষ হয় বিকেল 3টে। এরপর আজই ভোটের গণনা হয়। ফল বেরোতেই দেখা যায় পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের সদস্যরা 11টি আসনেই জয়লাভ করেছে। রাজ্যের শাসক দল একটি আসনেও জয়লাভ করতে পারেনি। টানটান উত্তেজনায় চলে ভোট গ্রহণ, ছিল করা পুলিশের ব্যবস্থা। ফল ঘোষণার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়ে বাম সমর্থিত প্রার্থীরা। সিপিআইএম হুগলি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তথা পান্ডুয়ার প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন বলেন, মান্দারণে সমবায় নির্বাচনে পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের পক্ষে মোট 12টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা হয়। 12টি আসনেই জয়লাভ করি আমরা। তৃণমূল একটি আসনেও জয়লাভ করতে পারেনি, বিজেপি প্রার্থী দিতে পারেনি। এই জয় মানুষের জয়। সুষ্ঠুভাবে ভোট হলে বাম প্রার্থীরা এভাবেই আগামী দিনে দিকে দিকে জয়লাভ করবে। হুগলির তৃণমূল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন, আমি দলের নিষ্ঠাবান হিসাবেই কাজ করেছি। বিধানসভায় রত্না দে নাগকে জিতিয়েছি, রচনা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়েছি। এখন দল যাকে দায়িত্ব দিয়েছেন তিনি ব্লক সভাপতি। তবে কেন এই ফল হল পর্যালোচনা করব। জাঁকিয়ে শীত পড়েছে বঙ্গে। রবিবার মরশুমের শীতলতম দিন দেখল কলকাতা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস।
গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার পর্যন্ত শীত ঝোড়ো ব্যাটিং চালাবে। কলকাতার সঙ্গে রাজ্যের বাকি জেলাগুলোতেও শীতের দাপট বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের 3 জেলা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে শৈত্যপ্রবাহ চলবে। আজ পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা 5.9 ডিগ্রি, বাঁকুড়ায় 9.5 ডিগ্রি। সেই হিসাবে এই দুই জেলায় এই মৌসুমের শীতলতম দিন। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। 18 ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে রাজ্য জুড়ে সোমমঙ্গলবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আবাস যোজনার তালিকায় নাম নেই, বঞ্চনার অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ। গ্রামসভার মিটিং কার্যত হয়ে উঠল রণক্ষেত্র। পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন বিক্ষুব্ধরা। শনিবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটার ওকরাবাড়ি অঞ্চলে। তুলকালাম পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবাস যোজনার প্রাথমিক তালিকা 2018 সালে তৈরি হয়েছিল। সেই তালিকায় 5,700 জনের নাম ছিল। শনিবার ওই পঞ্চায়েত অফিসে গ্রামসভার বৈঠকে আবাসের চূড়ান্ত একটি তালিকা প্রকাশিত হয়। দেখা যায়, এই চূড়ান্ত তালিকায় মাত্র 565 জনের নাম রয়েছে। বাকিরা বাদ পড়েছেন। তাতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে অন্যান্যদের মধ্যে। বাকিদের নাম কেন তালিকায় নেই? আর কোনো তালিকা কি পরে প্রকাশ হবে? সেই প্রশ্ন উঠতে থাকে। কিন্তু আধিকারিকরা কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারেননি। এর পরেই হট্টগোল শুরু হয়ে যায়। পঞ্চায়েত অফিসের মধ্যেই তুমুল বিক্ষোভ, হাতাহাতি হতে থাকে। দেদার চেয়ার টেবিল ভাঙা হয়। আর্জিকর মামলায় অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে 90 দিনেও চার্জশিট পেশ করেনি সিবিআই। তাই তাঁরা জামিন পেয়েছেন সেই মামলা থেকে। এই আবহে গতকাল সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেখানেই তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা হয় আন্দোলনকারী প্রতিনিধিদের। এবং সেই কথাবার্তার পরে বাইরে এসে আন্দোলনকারী দেবাশিস হালদার বললেন, তদন্তকারী আধিকারিক জানালেন, জামিন পেয়েছে মানে অভিযোগ থেকে মুক্তি পেয়েছে তা নয়। তদন্ত পুরো মাত্রায় বজায় রয়েছে। তাই কারও হতাশ হওয়ার বিষয় নেই। আধিকারিক দাবি করেছেন, 90 দিনের মধ্যে তাঁরা চার্জশিট দিতে পারেননি তেমনটা নয়। তাঁরা দেননি। কারণ আরও কিছু জোরালো তথ্যপ্রমাণ জোগাড় করে তবেই সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন। নির্যাতিতার বাবা মা খুব দুঃখের সঙ্গে জানিয়েছেন, রাজপথই তাদের একমাত্র পথ, যার দ্বারা তাদের মেয়ে সঠিক বিচার পাবে। ভয়ঙ্কর ছবি ওপার বাংলার। জঙ্গিদের কবলে যাচ্ছে বাংলাদেশ। আর কোনো রাগঢাক নয়। প্রকাশ্যেই এবার অস্ত্র নিয়ে দাপাদাপি। সেই ছবি পোস্ট করলেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। প্রশ্ন তুললেন ইউনূস সরকারের ভূমিকা নিয়ে। বাংলাদেশ থেকে নির্বাসিত বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন সেই ছবি পোস্ট করে প্রশ্ন করেন, বাংলাদেশি জিহাদিরা এখন মারণাস্ত্র হাতে নিয়েই তাদের মিছিল মিটিংয়ে যাচ্ছে। ইউনূস আসিফ গ্যাং কি জিহাদিদের নিরস্ত্রীকরণের কথা একবারও ভাববে? মনে হয় না। জানা গিয়েছে, ছবিটি বাংলাদেশের সিরাজগঞ্জের। সম্প্রতি সেখানে এসেছিলেন রাসূল শাহ এর 43তম বংশধর শায়েখ নাসির বিল্লাহ আল মক্কি। সেই অনুষ্ঠানেই একজনের হাতে অত্যাধুনিক অস্ত্র দেখা যায়। এমন স্বয়ংক্রিয় অত্যাধুনিক অস্ত্র সাধারণত জঙ্গিদের হাতে থাকে। সেই অস্ত্র আমজনতার হাতে। ছবি সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।